তরুণদের স্বপ্নের নতুন বাংলাদেশ গড়তে বিদেশি বন্ধুদের সহযোগিতা চাইলেন ডক্টর ইউনূস। চীনের সাথে নতুন অধ্যায় শুরুর আশাবাদ। ভারতের সঙ্গে সম্পর্কের বরফ গলতে শুরু করেছে, মন্তব্য মির্জা ফখরুলের। নির্বাচনের সময় নির্ধারণ করবে রাজনৈতিক দল, বললেন ফারুক। আন্দোলনে আহতদের সহায়তায় $5 মিলিয়ন দিবে বিশ্বব্যাংক, জানালেন সমাজ কল্যাণ উপদেষ্টা। প্রয়োজনে বিদেশে প্রেরণ, বললেন স্বাস্থ্য সচিব। এবং টেস্ট ও টি-20 থেকে অবসরের ঘোষণা বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের। চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলবেন শেষ ওয়ানডেতে। স্বাগত এশিয়ান নিউজে। দর্শক, পুরো সংবাদ জুড়ে সাথে আছি সুবর্ণা গোলন্দাজ। শুনছিলেন বিআরপি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। দেশের অর্থনীতি পুনর্গঠন সহ ডিজিটালাইজেশন, তারল্য, জ্বালানি এবং বিদ্যুৎ ও পরিবহনের সংস্কারের জন্য অন্তর্বর্তী সরকারকে $3.5 বিলিয়ন অর্থ সহায়তা দিতে আগ্রহী বিশ্বব্যাংক। বুধবার নিউ ইয়র্কে বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট অজয় বঙ্গের সাথে প্রধান উপদেষ্টার সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এছাড়া ইউএসএইড, নেপাল ও চীনের প্রতিনিধি দল অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার সাথে বৈঠক করেন। আরও জানাচ্ছেন রিহাদ মাহমুদ রমি। জাতিসংঘ সদর দপ্তরে জাতিসংঘ সাধারণ পরিষদের সাইডলাইনে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে বৈঠক করেন বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট অজয় বঙ্গ। বৈঠকে ডক্টর ইউনূস অন্তর্বর্তী সরকার যে ব্যাপক পরিসরে সংস্কার পরিকল্পনা হাতে নিয়েছে তার জন্য বিশ্বব্যাংকের সহায়তা চেয়েছেন। তিনি বিশ্বব্যাংকে তার ঋণদান কর্মসূচি সম্পর্কে সৃজনশীল হতে বলেন। সেই সাথে তিনি এটিকে দেশ পুনর্গঠনের সবচেয়ে বড় সুযোগ বলেও উল্লেখ করেন। অজয় বঙ্গ বলেন, অন্তত $2 বিলিয়ন নতুন ঋণ দেয়া হবে এবং বিদ্যমান কর্মসূচি থেকে আরও $1.5 বিলিয়ন পুনরুদ্ধার করা হবে। এদিকে জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনের ফাঁকে সাইডলাইনে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে সাক্ষাৎ করেছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। আধা ঘণ্টার বৈঠকে চীনা পররাষ্ট্রমন্ত্রী অন্তর্বর্তী সরকারের প্রধানের দায়িত্ব নেয়ায় ডক্টর ইউনূসকে অভিনন্দন জানান। এছাড়া প্রধান উপদেষ্টার সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন যুক্তরাষ্ট্রের বৈদেশিক সাহায্য প্রদানকারী সংস্থা ইউএসএইডের প্রশাসক মিস সামান্থা পাওয়ার। তিনিও বাংলাদেশের আরও সহায়তা বাড়ানোর প্রতিশ্রুতি দেন। রিহাদ মাহমুদ, এশিয়ান টেলিভিশন। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সম্প্রতি ঢাকায় নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত প্রণয় ভার্মার সঙ্গে বৈঠক করেছেন। ওই বৈঠকে ভারত বাংলাদেশের সম্পর্ক সহ নানা বিষয় তুলে ধরেন তিনি। বৈঠকের পর ভারতীয় সংবাদ মাধ্যম এএনআইকে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ভারতের সঙ্গে সম্পর্কের বরফ গলতে শুরু করেছে। বার্তা সংস্থা এএনআই এক প্রতিবেদনে আরও বলা হয়েছে, বৈঠকে পানি ভাগাভাগি সমস্যা, সীমান্ত হত্যা, বিদ্যমান বাণিজ্য ভারসাম্যহীনতা নিয়ে ভারতীয় হাইকমিশনারের সঙ্গে আলোচনা করেন মির্জা ফখরুল। এ সময় ভারতের প্রধান ইস্যু নিরাপত্তা সমস্যা নিয়েও আলোচনা হয়। বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক বলেছেন, কখন নির্বাচন হবে সেটা রাজনৈতিক দল সিদ্ধান্ত দেবে। একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে বিএনপি ক্ষমতায় যাবে বলেও দাবি করেন তিনি। সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচিতে এসব কথা বলেন জয়নুল আবেদিন ফারুক। এ সময় তিনি মন্তব্য করেন, ফ্যাসিস্ট সরকারের আমলে গণমাধ্যমের কোনো স্বাধীনতা ছিল না। অনেক টেলিভিশন ও পত্রিকা বন্ধ করে দিয়েছিল তারা। মানুষের বাক স্বাধীনতাও হরণ করা হয়। অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে আওয়ামী প্রেতাত্মারা এখনও ষড়যন্ত্র করার পায়তারা করছে বলে উল্লেখ করে এদের বিরুদ্ধে সবাইকে সজাগ থাকার আহ্বান জানান তিনি। বাংলাদেশে এমন একটি নির্বাচনের মাধ্যমে আমি বাংলাদেশের বিএনপিকে ক্ষমতায় নিতে চাই, যে নির্বাচন দিনে হবে, যে নির্বাচনে মৃত ব্যক্তি ভোট দেবে না, যে নির্বাচন কমিশন হাসিনার কথায় নির্বাচন করেছে, এমন নির্বাচন কমিশন যেন বাংলাদেশে আর কোনোদিন না আসে।
ছাত্র জনতার আন্দোলনে যারা গুরুতর আহত অবস্থায় আছেন প্রয়োজনে তাদের দেশের বাইরে পাঠিয়ে চিকিৎসা করা হবে। সচিবালয় স্বাস্থ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে এক ব্রিফিংয়ে এসব কথা জানান স্বাস্থ্য বিভাগের অতিরিক্ত সচিব শাহ মোহাম্মদ হিলাল উদ্দিন। এদিকে বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে আর এক ব্রিফিংয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব নাসরিন জাহান বলেন, গণ অভ্যুত্থানের বীর শহীদদের গৌরব অমলিন করার লক্ষ্যে শহীদ পরিবারের সদস্যদের প্রয়োজনীয় প্রশিক্ষণের মাধ্যমে পর্যটন শিল্পে সম্পৃক্ত করার উদ্যোগ গ্রহণ করা হবে। নূর মোহাম্মদ ভুঁইয়ার আরও একটি রিপোর্ট। ২৭ সেপ্টেম্বর বিশ্ব পর্যটন দিবসে বিভিন্ন কর্মসূচি নিয়েছে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়। এই উপলক্ষে গণমাধ্যমের সাথে ব্রিফিংয়ের আয়োজন করে মন্ত্রণালয়টি। ব্রিফিংয়ে দায়িত্বপ্রাপ্ত সচিব বলেন, জুলাইয়ের আগস্টে গণ অভ্যুত্থানে বীর শহীদদের গৌরব গাথাকে অমিলন করার লক্ষ্যে শহীদ পরিবারের সদস্যদের প্রয়োজনীয় প্রশিক্ষণের মাধ্যমে পর্যটন শিল্পে সম্পৃক্ত করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। জুলাই আগস্ট অভ্যুত্থানের অকুতভয় বীর শহীদদের গৌরব গাথাকে অমলিন করার লক্ষ্যে শহীদ পরিবারের সদস্যদেরকে প্রয়োজনীয় প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে পর্যটন শিল্পে সম্পৃক্ত করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এর মাধ্যমে এই বিপ্লব এক ভিন্ন মহিমায় উদ্ভাসিত হবে। এদিকে সচিবালয় আরেক ব্রিফিংয়ে স্বাস্থ্য সেবা বিভাগের অতিরিক্ত সচিব শাহ মোহাম্মদ হেলাল উদ্দিন বলেন, চীনা মেডিকেল টিমের পরামর্শ অনুযায়ী গণ অভ্যুত্থানে আহতদের চিকিৎসা দিবে সরকার। যে ফ্যাসিলিটি আছে এর মধ্যে ম্যানেজেবল, কিন্তু এদের মধ্যে একটা অংশ আছে যাদের আপনার মোটরাইজড লিম্বের প্রয়োজন হতে পারে, এবং এটা আমাদের বিশেষজ্ঞরা এবং চাইনিজরা বলেছেন যে এই মোটরাইজড লিম্বটা আপনার একটু এক্সপেন্সিভ, এবং এটা ম্যানেজ করার জন্য কিছু টেকনিক্যাল নলেজের প্রয়োজন হয়। কাজেই এটা দুইটা দিক, এটার খরচ এবং ওইটা ম্যানেজ করার জন্য যে টেকনিক্যাল নলেজ, এই দুইটা বিষয়ের মাথায় রেখে আমরা কাজ করছি। যদি কারো প্রয়োজন হয় মোটরাইজড লিম্ব দেওয়ার, সেটা নিশ্চয়ই সরকার বিবেচনা করবে। ছাত্র জনতার আন্দোলনে এখন পর্যন্ত ৭০৮ জন নিহত ও ২৫,০০০-এর বেশি আহতদের তথ্য পাওয়া গেছে বলেও জানান তিনি। নূর মোহাম্মদ ভুঁইয়া, এশিয়ান টেলিভিশন, ঢাকা। টেস্ট ও টি-20 ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। আগামী মাসে শেষবারের মতো মিরপুরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট খেলবেন তিনি। আজ ভারতের কানপুরে আনুষ্ঠানিকভাবে অবসরের ঘোষণা দেন তিনি। এ সময় তিনি জানান, টি-20 বিশ্বকাপই ছিল এর সংস্করণে তার শেষ ম্যাচ। তবে পাকিস্তান হতে যাওয়া চ্যাম্পিয়ন্স ট্রফির পর ওয়ান ডে থেকে অবসরে যাবেন সাকিব। মৌসুমী বায়ু ও লঘুচাপের প্রভাবে দেশ জুড়ে বৃষ্টি হচ্ছে। একই অবস্থা রাজধানীতেও। থেমে থেমে সকাল থেকেই ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে। কয়েকদিনের ব্যবসা গরমে এই বৃষ্টি স্বস্তি নিয়ে এলেও ভোগান্তিতে পড়েন অফিসগামী পথচারী ও নিম্ন আয়ের মানুষ। বিশেষ করে অফিসগামী মানুষ বেশি ভোগান্তিতে পড়েন। গত ২৩ সেপ্টেম্বর বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হয়। এর প্রভাবে সারা দেশে বৃষ্টির আভাস দেয় আবহাওয়া অধিদপ্তর। দেশের ৬ জেলায় ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্র সহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। দেশের অভ্যন্তরীণ নদী বন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ধমকা অথবা ঝোড়ো হাওয়া সহ অস্থায়ীভাবে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি সৃষ্টি হতে পারে। এসব এলাকায় নদী বন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। আবহাওয়া অফিস আরও জানিয়েছে, সারা দেশে দিনের তাপমাত্রা ১ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। সারা বাংলার খবর।
মানিকগঞ্জের ঢাকা আরিচা মহাসড়কে বাসের সাথে ট্রাকের সংঘর্ষে ৩ জন নারী শ্রমিক নিহত হয়েছেন। সকাল ৭টার দিকে শিবালয় উপজেলার বোয়ালি ব্রিজের কাছে এই দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় গুরুতর আহতদের উদ্ধার করে কর্নেল মালিক মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। নিহতরা হলেন পোশাক কারখানার শ্রমিক বিথিয়া আক্তার, ফুলি ও সাবিনা। বরঙ্গাইল হাইওয়ে পুলিশের ওসি মোহাম্মদ ইব্রাহিম বলেন, ঘটনার পরপরই সেখান থেকে আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। ঢাকা আরিচা মহাসড়কের যান চলাচল স্বাভাবিক আছে। এ ঘটনায় আইনগত বিষয় প্রক্রিয়াধীন। গাজীপুরের শ্রীপুরে জুট ব্যবসা নিয়ন্ত্রণ নিয়ে বিএনপির 2 গ্রুপের সংঘর্ষ হয়েছে। এক সময় ককটেল বিস্ফোরণ ও ফাঁকা গুলি করে আতঙ্ক সৃষ্টি করা হয়। এক পর্যায়ে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে রাখা হয়, ভাঙচুর করা হয় বেশ কয়েকটি যানবাহন। এ সময় বেশ কয়েকজন আহত হয়। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। শ্রীপুরের ঢাকা ময়মনসিংহ মহাসড়কের এইচকিউ গেট এলাকায় এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, একটি সোয়েটার কারখানায় জুট ব্যবসার কোম্পানির ওয়ার্ক অর্ডার পান যুবদল নেতা পলাশ। সকালে তার লোকজন কারখানায় জুট বের করতে গেলে জেলা কৃষক দলের আহ্বায়ক আবুল কালাম আজাদের লোকজন বাধা দেয়। এতেই সংঘর্ষ হয়। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। লেবানন জুড়ে ইসরায়েলি বিমান হামলায় আরও ৭২ জন প্রাণ হারিয়েছেন। আহত হয়েছেন আরও ৪০০ জন। সম্প্রতি পেজার ও ওয়াকিটকি বিস্ফোরণে ব্যাপক হতাহতের এক সপ্তাহ না যেতেই ইসরায়েলি বিমান হামলার কবলে পড়ল দেশটি। গত শনিবার থেকে শুরু হওয়া এই সিরিজ হামলায় এখনও অব্যাহত রেখেছে ইসরায়েল। সর্বশেষ হামলায় আরও ৭২ জন প্রাণ কেড়ে নিয়েছে ইসরায়েলি বিমান বাহিনী। টানা ৫ দিন ধরে দফায় দফায় চলা এই বিমান হামলায় লেবাননের এরই মধ্যে নিহতের সংখ্যা ৬০০ ছাড়িয়েছে। এ অবস্থায় ইসরায়েলের সামরিক বাহিনীর প্রধান হার্জি হালেভি লেবাননের সীমান্তে অবস্থানরত সেনাদের হিজবুল্লাহর বিরুদ্ধে সম্ভাব্য স্থল আক্রমণের জুলাই আগস্টের ছাত্র জনতা আন্দোলনে আহতদের জন্য $5 মিলিয়ন দেবে বিশ্বব্যাংক বলে জানিয়েছেন সমাজ কল্যাণ উপদেষ্টা শারমিন এস মুর্শিদ। এশিয়ান টিভিকে দেয়া একান্ত সাক্ষাতে এসব কথা জানান তিনি। সমাজ কল্যাণ উপদেষ্টা বলেন, আহতদের পুনর্বাসনের ক্ষেত্রে নেওয়া হবে বিশেষ ব্যবস্থা। বিস্তারিত নূর মোহাম্মদ ভুঁইয়ার রিপোর্টে। ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে পুলিশের গুলিতে নিহত হয়েছে প্রায় ৮০০-র মতো মানুষ। সেই সঙ্গে যারা আহত হয়েছেন তাদের মধ্যে অনেকেই হারিয়েছেন হাত পা, কেউ হারিয়েছেন চোখ, আবার কেউ বরণ করেছেন পঙ্গুত্ব। তাদের মধ্যে অনেকেই চিকিৎসা করাতে করাতে এখন প্রায় নিঃস্ব। এশিয়ান টেলিভিশনকে সমাজ কল্যাণ উপদেষ্টা জানান, জুলাই আগস্টে আন্দোলনে নিহতদের পরিবারকে ৫ লাখ ও আহতদের পরিবারকে ১ লাখ টাকা অনুদান দিয়েছে জুলাই স্মৃতি ফাউন্ডেশন। জুলাই শহীদদের স্মৃতিতে আমরা শুধু শহীদ পরিবারের কথা ভাবছি না, প্রতিটি বাচ্চা যে আহত হয়েছে এবং প্রতিটি মানে সংসার যে সাংঘাতিকভাবে সংকটের মধ্যে পড়ে গেছে, ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদের সবার কথাই আমরা মাথায় রেখে কিন্তু এটা ভাবছি এবং এটা আমরা ভালো করেই বুঝি, উপলব্ধি করি যে এটা দীর্ঘমেয়াদী হতে হবে, এটা চলমান থাকতে হবে, নইলে আমরা সবার কাছে পৌঁছাতে পারবো না। তবে এই অনুদান যথেষ্ট নয় জানিয়ে তিনি বলেন, আহতদের জন্য $5 মিলিয়ন দিবে বিশ্বব্যাংক। ইতিমধ্যে আমাদের মন্ত্রণালয়ে ওয়ার্ল্ড ব্যাংক একটা কমিটমেন্ট করেছে আমাদেরকে, যদিও আমরা সেভাবে ঘোষণাটা দিইনি, আমি আপনাদেরকে বলছি $5 মিলিয়ন তারা দেবে এই বাচ্চাদের রিহ্যাবিলিটেশনের জন্য, দীর্ঘমেয়াদী কাজ করার জন্য। তো তাহলে দেখতে পাচ্ছেন যে আমাদের হেলথ মিনিস্ট্রি অর্থ যোগান দিচ্ছে, আমরা অর্থের যোগান দিচ্ছি, আর আমাদের স্যার তো ওনার জায়গা থেকে তো দিচ্ছেনই। সবটুকু মিলে আমি খুবই আশাবাদী যে আমরা আটকে যাব না, আমরা এই বাচ্চাদের পাশে থাকব। এছাড়া বিদেশি টিম এনে চলছে চিকিৎসা ও প্রয়োজনে আহতদের বিদেশ পাঠানোর ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি। একটা সিদ্ধান্ত হয়ে গেছে যে আমরা আন্তর্জাতিক বিদেশি ট্রিটমেন্ট, বিদেশি ডাক্তারকে আনবো, আর প্রয়োজন হলে বিশেষ কেসে পাঠাবার ব্যবস্থাটা আমরা করব। অর্থাৎ আমি একটা কথা বলতে চাই, আমরা কোনো অপশনকে
বাদ দেব না। নিহত ও আহতদের পরিপূর্ণ তালিকা তৈরি করে দ্রুতই স্মরণ সভা করার প্রস্তুতি নেওয়া হচ্ছে বলেও জানান শারমিন এস মুর্শিদ। আমাদের কাজটা আমরা এখনো শেষ করতে পারিনি, কিন্তু অর্ধেকের বেশি 75% কাজ কিন্তু হয়ে গেছে। এই মাসে আমাদেরও ডেটাবেসটা তৈরি হয়ে যাবে। নূর মোহাম্মদ ভূঁইয়া, এশিয়ান টেলিভিশন, ঢাকা। এক্সিম ব্যাংক বাণিজ্য সংবাদ। ভরা মৌসুমে ইলিশের দাম আকাশচুম্বী। ভরা মৌসুমে ক্রয় করতে না পারায় হতাশায় ভুগছেন ভোক্তারা। আগে দেশের মানুষ ইলিশ পাবে, পরে হবে রপ্তানি, এমনটাই বলেছেন মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার। তারই ধারাবাহিকতায় সাধারণ ক্রেতারা বাজারে ইলিশ ক্রয় করতে গিয়ে ইলিশের দাম শুনে দিচ্ছেন মাথায় হাত। নোয়াখালী প্রতিনিধি মানিক ভূঁইয়ার ভিডিও তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন সঞ্জিতা হক। মেঘনা নদী সহ বঙ্গোপসাগরে ইলিশ মাছ শিকার করে নোয়াখালীর জেলেরা। আর এই মাছ বিক্রি হয় জেলার সোনাপুর, খাসেরহাট, চৌমুহনী, মাইজদি বাজার সহ বিভিন্ন বাজারে। পাইকারীরা বলছেন, একদিকে যেমন নদীতে মিলছে না কাঙ্ক্ষিত মাছ, তেমনি নদীতে নামলেই হচ্ছে খরচও। ফলে বাজারে ইলিশের দাম একটু বেশি। এখানে ফেসবুকে দেখাইছে মাছের দাম কম, কিন্তু বাজারে আসছে মাছের দাম বেশি। মাছ হলো খুবই কম, মাছ বাইরে যায় না, কোনো কিছু হয় এটা আমরা জানি না। শুধু বর্তমান বাজার হিসেবে মনে হয় মাছের চাহিদা যে পরিমাণে, এই পরিমাণে মাছ নেই বাজারে। আমার মনে হয় একটা বিশাল সিন্ডিকেট আছে এটার মধ্যে। বাজারে জাটকা বিক্রি হচ্ছে 500 থেকে শুরু করে 800 টাকায়, আর কেজি দরে ইলিশ বিক্রি হচ্ছে 1500 থেকে 2000 টাকায় বা তার উপরে। আমাদের দেশে যে পরিমাণ ইলিশ মাছ উৎপাদন হয় তার খুব সামান্য পরিমাণে বিদেশে রপ্তানি করা হয়। তো সেক্ষেত্রে আমরা এই বিদেশে রপ্তানির ইস্যুকে কাজে লাগে কেউ যদি অতিরিক্ত দাম বাড়ানোর চেষ্টা করে, আমরা প্রশাসনিকভাবে ব্যবস্থা নেওয়ার চেষ্টা করি। বাঙালির কাছে এখন ইলিশ মাছ খাওয়াটা যেন এক স্বপ্নের মতো। তাই দেশের চাহিদা পূরণের পর বিদেশে রপ্তানি করে বৈদেশিক মুদ্রা অর্জন করা উচিত বলে মনে করেন সংশ্লিষ্টরা। সঞ্জিতা হক, এশিয়ান টেলিভিশন। শেষ করব এশিয়ান নিউজ। তার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়ে দেব আরও একবার। তরুণদের স্বপ্নের নতুন বাংলাদেশ গড়তে বিদেশি বন্ধুদের সহযোগিতা চাইলেন ডক্টর ইউনূস। চীনের সাথে নতুন অধ্যায় শুরুর আশাবাদ। ভারতের সঙ্গে সম্পর্কের বরফ গলতে শুরু করেছে, মন্তব্য মির্জা ফখরুলের। নির্বাচনের সময় নির্ধারণ করবে রাজনৈতিক দল, বললেন ফারুক। আন্দোলনে আহতদের সহায়তায় $5 মিলিয়ন দিবে বিশ্বব্যাংক, জানালেন সমাজ কল্যাণ উপদেষ্টা। প্রয়োজনে বিদেশে প্রেরণ, বললেন স্বাস্থ্য সচিব। এবং টেস্ট ও টি-20 থেকে অবসরের ঘোষণা বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের। চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলবেন শেষ পয়েন্টে। এশিয়ান নিউজ এ পর্যন্তই। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সাথে থাকার জন্য।